বাংলাদেশের প্রতিটি জেলায় কিছু না কিছুতে বিখ্যাত, কিন্তু সাতক্ষীরা জেলায় বিখ্যাত জিনিসের তালিকা বেশ বড়। এই জেলার চিংড়ি মাছ সারা দেশে সুপরিচিত। এই জেলার আম সারা দেশে সুখ্যাতি অর্জন করেছে। এই জেলায় রয়েছে সুন্দরবন, যেখানে আছে বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। সব মিলিয়ে বলতে পারি কৃষিতে সমৃদ্ধ জেলা এই সাতক্ষীরা। দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই NRBC ব্যাংক। আপনাদের সাথে আছি আমি হুমায়রা জাহান সোয়া। আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার হিমসাগর আমের বাগানে। এখানে তিনি কিভাবে বেচাকেনা করেন, চাষাবাদ করেন সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। তবে তার আগে জানিয়ে দিচ্ছি এই চাষের সংক্ষিপ্ত পরিচিতি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনি তো সাতক্ষীরা জেলায় একজন সুপরিচিত আম চাষি। জি। তো আপনার পরিচয়টা একটু জানতে চাচ্ছি ভাইয়া। আমার পরিচয়, আমার নাম মীর আবু সুফিয়ান, প্রভাষক অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ এবং সাতক্ষীরার একজন বিশিষ্ট আম চাষি। আপনার এই আম চাষটা মাথায় আসলে কিভাবে? 1994 সালে রাজশাহী ভার্সিটিতে যখন পড়ি, তখন রাজশাহী ভার্সিটির ক্যাম্পাসে দেখি প্রচুর আম বাগান, আম গাছ। সেখান থেকে আমিও মনে করলাম আমি আমের চাষের দিকেই প্রবুদ্ধ হব। যেহেতু বাংলাদেশ কৃষির জন্য দিন দিন এগিয়ে যাচ্ছে, আর আমি এতটুকু জানি সাতক্ষীরা জেলার মানুষও কৃষিতে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে কৃষিতে যদি শিক্ষা আসে তাহলে চাষটা ভালো হয়। সেই হিসাবে আমি চিন্তা ভাবনা করি আমি চাকরির পাশাপাশি আম চাষ করব। আপনি মূলত কবে থেকে এই আম চাষটা শুরু করেছিলেন? 20 বছর আগে থেকে মোটামুটি আম চাষ শুরু করেছি। ভাই, আপনি তো একজন কলেজের শিক্ষক। জি। তো আপনার কোন পেশাটা বেশি ভালো লাগে, কৃষি কাজটা নাকি শিক্ষকতাটা? আমার দুইটাই ভালো লাগে। কলেজে পড়াশোনার চাপ একটু কম থাকে বাচ্চাদের, কারণ দিনে হয়তো একটা ক্লাস নিতে হয়। আমাদের ডিপার্টমেন্টে আমি ইসলামের ইতিহাসের প্রভাষক, 3 জন টিচার আছেন, সেভাবে নেই, অসুবিধা হয় না। কিন্তু আমের চাষটা সারা বছর খেয়াল করতে হয়। আমের চাষ থেকে আমি প্রফিট পাই বেশি, কলেজের টাকা তো সামান্য নির্দিষ্ট থাকে। এই জন্য সারা বছরই আম চাষের দিকে আমার মনোযোগ দিতে। ভাই, আমি তো আমার পাশে অনেকগুলো আম গাছ দেখতে পাচ্ছি, ছোট ছোট। এখানে আপনার কতটি আম গাছ আছে? এখানে আমার 105টি আম গাছ আছে। আচ্ছা, 105টা আম গাছ আছে। এই আম বাগান ছাড়াও কি আপনার কি আর অন্য কোনো আম বাগান আছে? হ্যাঁ, আমার মোট 29টা আম বাগান আছে। 29টা আম বাগান আছে। এখানে আপনি প্রথমে কতটুকু জমিতে আম চাষ করা শুরু করেছিলেন? এখানে 5 বিঘা জমিতে প্রথমে আম চাষ শুরু করেছি। প্রথমে 5 বিঘা দিয়ে শুরু করেছিলেন। এখন কেমন আছে, কতটুকু আছে জায়গা? এখন আমার 60 বিঘা জমিতে আম চাষ করি। ভাই, আপনি তো বললেন 60 বিঘা জমিতে আপনি আম চাষ করেছেন। তো সেখানে হিমসাগর আম গাছ কতটি আছে? হিমসাগর আম গাছ 700 পিসের মতো আছে। আচ্ছা। এবং বেশিরভাগ আম গাছই হিমসাগর। তাছাড়া আর অন্যান্য কি কি আম আছে? অন্য আম আছে, গোবিন্দভোগ আম আছে, ল্যাংড়া আম আছে, আম রূপালি আছে, আম মল্লিকা আছে, এইগুলাই মূলত নাম। ভাই, আপনি তো এখানে আম চাষ করেছেন, তো এখানে কি আপনি কি শুধু আম গাছই লাগিয়েছেন নাকি সাথী ফসল হিসেবে অন্য কোনো কিছু চাষ করেছেন? এখানে সাথী ফসল হিসাবে আম চাষের সাথে সাথে ধান চাষ করা হয়। এই ধান কাটার পরেই এখন আমরা আমের চাষ আম পাই, এরপরে আম উঠে গেলেই আবার ধান চাষ করা হবে। মোটামুটি বছরে 3টি ফসল হয় এই জমিতে। ভাইয়া, দেখা গেছে এখন তো আপনি কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু 30 বছর পর আপনি এটা নাও করতে পারেন, তো তখন আপনি কি করবেন আসলে? 10 বছর পরে কি করব তাও বুঝি না, কেননা আমার অনেক বন্ধু, আমার রাজশাহী ভার্সিটির টিচার জোহা আমার খুব ক্লোজ বন্ধু, প্রভাস টিচার ছিলেন, ও মারা গেছে। আমার অনেক কাছের বন্ধু স্ট্রোক করে মারা গেছে। এই জন্যে আল্লাহ যতকাল আমার সুস্থ রাখবে ইনশাল্লাহ আম চাষের সাথে যুক্ত থাকবো। কিন্তু 10 বছর, 15 বছর, 20 বছর, 5 বছর আসলে এভাবে ভাবি না যে কখন কি হয়। ভাই, আমরা তো শুনে এসেছি আপনি হিমসাগর আমের জন্য সাতক্ষীরা জেলায় একজন বিখ্যাত আম চাষি। আসলে এর কারণটা কি? আসলে সাতক্ষীরার আম বিখ্যাত,
আমরা ভালোভাবে আম উৎপাদন করি, কেননা এই আম আমি আমার নিজে খাই, আমার পরিবার খাই, আত্মীয় স্বজন খাই। মানুষের ক্ষতি হবে এমন ঔষধ আমরা ব্যবহার করি না, আমিও করি না, আমার জানা মতে সাতক্ষীরাবাসীও করে না। এই জন্য সাতক্ষীরা আম এত নাম করা। ভাই আপনি আসলে ঠিকই বলেছেন, আমরা যদি পরিবারের কথা চিন্তা করে আসলে চাষাবাদ করি তাহলে তাতে কোনো ভেজাল থাকতে পারে না। আর আপনারা এই জন্যই হয়তো বা সাতক্ষীরা জেলার চাষিরা বিখ্যাত। ভাই আপনার সাথে আরো অনেক কথা বলবো, আপনার সফলতার গল্প, বেচা কেনা, লাভ লস সম্পর্কে জানবো, কিন্তু এ পর্যায়ে নিয়ে ছোট্ট একটি বিরতি। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছে আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। এবার আপনাদের জন্য রয়েছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। ভাই আম তো হচ্ছে একটা সিজনাল ফল, বছরে একবার হয়। আপনি এর পরিচর্যা কি সারা বছরই করেন নাকি কোনো একটা নির্দিষ্ট সময় আছে? এর পরিচর্যা আমাদের সারা বছরই করতে হয়। যখন আম ভাঙা শেষ হয় আমরা তখন গাছের গোড়ায় সার দেই, ইউরিয়া সার, পটাশ, ফসফেট, বোরন, দস্তা, জিপসার, এগুলো আমরা দেই। তারপরে আপনার বর্ষাকালে খেয়াল করে রাখি যাতে গাছের গোড়ায় কোনো আগাছা, ঘাস এগুলো না থাকে। তারপর অঘ্রাণ পৌষ মাসের দিকে আমরা প্রথম গাছে স্প্রে দেই মুকুল আসার আগে, যাতে আপনার গাছে পোকামাকড় আমের মুকুলের ক্ষতি না করতে পারে। ভাইয়া গাছে মুকুল আসার পরে মূলত কতদিন পরে আম হয়? গাছে মুকুল আসার পরে 1 থেকে 1.5 মাস পরে ছোট ছোট মসুর দানার মতো আম হয়। তারপরে আম পূর্ণাঙ্গ রূপ নিতে গেলে আরও তারপরে 2 মাসের মতো টাইম লাগে। মোটামুটি আপনার মাঘ মাসে প্রথম গাছে মুকুল আসে, আর আম বড় হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মোটামুটি আম পূর্ণাঙ্গ রূপ পায়। ভাই আম গাছে কি কোনো পানি সেচ দিতে হয়? হ্যাঁ, আম গাছে পানি সেচ দিলে ভালো হয়। আম গাছে যখন আম হয়, মার্বেলের মতো আম হয় কি আরও একটু আম বড় হয়, তখন পানি সেচ দিলে আমের আকৃতি সাইজটা বড় হয়, প্লাস আম ঝরে কম। কিন্তু ওইটা কলসি দিয়ে নেই, আপনার দিলে মেশিন দিয়ে ঢালাওভাবে ভেজাই দিচ্ছে, এটাই আম গাছের খুবই উপকার। ভাই আপনি তো আম গাছে সার ব্যবহার করেন এবং স্প্রেও দেন, তো কি কি স্প্রে ব্যবহার করেন আপনি? আম গাছে আমরা মুকুল অবস্থায় কীটনাশক ব্যবহার করে, তারপরে ছত্রাকনাশক দেই। ছত্রাকনাশকটা দিলে মুকুলটা কুয়াশা থেকে পড়ে না, মুকুলটা ভালো থাকে। তারপরে যখন ফল হয় কীটনাশক আর ছত্রাকনাশকের সাথে আমরা একটা ভিটামিন ব্যবহার করি। ভিটামিন ব্যবহার করলে আমটা দ্রুত বড় হয়ে যায়। আপনার এই বাগান থেকে কি ভাইয়া আপনি কি আম কি বাজারে দিচ্ছেন নাকি অন্য কোনো জায়গায় যাচ্ছে? আমার এই আমের সিজনে প্রায় 25 জনের মতো লোক কাজ করে আমার বাগানে। এখন তারা আম পাড়ার পরে আমার 6টা-7টা ভ্যান রেডি থাকে, ঝুড়িতে করে একটা ভ্যান পূরণ হয়ে গেলে, মানে ফুল হয়ে গেলে আমি সেটা বাজারে পাঠাই দেই। এইভাবে দিন 40-50 মনের মতো আম বাজারে পাঠাই। ভাইয়া আপনি কি সাতক্ষীরা জেলায় শুধু আম বিক্রি করছেন নাকি আপনার সাতক্ষীরা জেলা ছাড়াও দেশের অন্যান্য জায়গায় আম যাচ্ছে? আমার কিছু আম দেশের বাইরে গিয়েছিল, এখন বর্তমান সাতক্ষীরা জেলায় বিক্রি করছি। সাতক্ষীরা জেলায় বাংলাদেশ থেকে ঢাকা, চিটাগাং, বরিশাল বিভিন্ন জায়গা থেকে 200-500 জন লোক আসে, তারা মাল কিনে, আম কিনে বাইরে পাঠায়। এখন আমি মূলত সাতক্ষীরার আড়তে আম বিক্রি করি। সাতক্ষীরা জেলা ছাড়াও যে অন্য জায়গায় দিচ্ছেন, সেখানে আপনি কিভাবে প্রসেসিং করে পাঠাচ্ছেন আমগুলো? নিজস্ব কিছু লোক আছে, আত্মীয় স্বজন আছে, তাদের আমি লোক মারফতে অনলাইনে বলেন কি পরিবহনের মাধ্যমে কিছু জিনিস বাইরে পাঠাই। ভাই আমি তো জানি যে আমের পোকামাকড় হয়, তো পোকামাকড় হলে কি করেন আসলে? আমের পোকামাকড় হয় এটা ঠিক, কিন্তু নির্দিষ্ট সময়ে যদি আমের পরিচর্যা করা যায়, বিশেষ করে স্প্রের কথা যেটা বললাম, ওইটা যদি দেওয়া যায় তাহলে পোকামাকড় আমের কাছে আসতে পারে না। তবে আমরা আমের গুণগত মান সঠিক রাখার জন্য আম যখন ভাঙি
তার 20 থেকে 25 দিন আগে আর স্প্রে কীটনাশক দেয় না, যাতে মানুষের ক্ষতি না হয়। ভাই আপনি তো এত বড় আম বাগান করেছেন, এখানে আপনি লোক দিয়েও কাজ করাচ্ছেন, এই আম বাগান করার আগে আপনি কি কোনো প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন? জি, আমি যখন রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসে আম বাগান করি, জি। তখন আমার আমের ব্যাপারে ধারণা কম ছিল। তখন কৃষি অফিসার, সাতক্ষীরা কৃষি অফিসার যারা ছিল, তাদের কাছ থেকে প্রাথমিকভাবে প্রশিক্ষণ নিয়েছিলাম। তারা আমার বলে দিত কী কী সার দিতে হবে, কীভাবে স্প্রে করতে হবে, কোন কোন ওষুধ দিয়ে স্প্রে করতে হবে, তারপরে কতবার স্প্রে করতে হবে, এগুলো তার কাছ থেকে আমি প্রাথমিকভাবে শিখেছি। তারপরে ভালোভাবে শেখার জন্য আমি 2 বার ইন্ডিয়ায় গেছি। ভারতীয় উপমহাদেশের ভিতরে মালদহ জেলা হলো আমের জন্য বিখ্যাত। কলকাতা থেকে নদিয়া জেলা পার হয়ে, মুর্শিদাবাদ পার হয়ে, আপনারা ফারাক্কাবাদও শুনেছেন মনে হয় নাম, ফারাক্কাবাদ হয়ে মালদহ জেলায় গিয়েছিলাম। 2 বারে গেছি। সেখানে কৃষি অফিসারদের গিয়ে বলেছি আমি এরকম বাংলাদেশ থেকে এসেছি, আমি কিছু শিখতে চাই। তারা তাদের অফিসে বসে কাগজ দিয়ে এবং এভাবে যতটুকু যেভাবে করা যায় আমার সেভাবে তারা বলেছে, আমার অনেক সাহায্য করেছে। তাদের জন্যই মূলত আমার আমের কোয়ালিটি ভালো হয়। বাহ, খুবই চমৎকার ভাইয়া। তাছাড়া আমাদের সকলেরই যে কোনো কাজই করি না কেন, সবকিছু করার আগে একটা পরিকল্পনা করে কাজ করা উচিত এবং সবকিছু করার আগে একটা প্রশিক্ষণ নেওয়া উচিত, যেমনটা আপনি করেছেন। ভাই আপনার সাথে আরো অনেক কথা বলবো, লাভ লস সম্পর্কে জানবো, কিন্তু এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছে আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। দর্শক, এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে কৃষি বাজার সেগমেন্ট। সাতক্ষীরার আম গত কয়েক বছর ধরেই সারা দেশে আর খ্যাতি ছড়িয়ে পড়েছে। শুধু সারা দেশে নয়, দেশের বাইরেও সাতক্ষীরার আমের সুখ্যাতি রয়েছে। আমরা কয়েক বছর ধরেই বিশ্বের বিভিন্ন দেশে সাতক্ষীরা থেকে আম রপ্তানিও করছি। ইউরোপের বাজারেও সাতক্ষীরার আম যাচ্ছে। সাতক্ষীরার আমের যে বিশেষত্ব সেটি হচ্ছে এটি আর্লি ভ্যারাইটি, অর্থাৎ দেশের অন্যান্য জেলায় যখন আম পাকে নাই তার বেশ কিছুদিন আগে থেকে সাতক্ষীরার আম বাজারে চলে আসে, পরিপক্ক হয়। তো আমরা সবসময় চেষ্টা করি যে মানুষকে কেমিক্যাল মুক্ত, বিষমুক্ত, একদম বিশুদ্ধ আমটি যেন মানুষ খেতে পারে। তো এই জন্য আমরা স্থানীয়ভাবে কৃষকদেরকে, আম চাষিদেরকে নিয়ে অনেক সভা সেমিনার করেছি, কৃষকদেরকে সচেতন করা। তো আমরা এই বিশুদ্ধ আম কেমিক্যাল মুক্তভাবে একেবারে পরিপক্ক অবস্থায় যেন মানুষ পায়, সেই জন্য প্রতি বছর আম চাষি, আম ব্যবসায়ী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রশাসন সম্মিলিতভাবে আমরা একটা আমের ক্যালেন্ডার করে থাকি। তো এই বছর আমরা 9 তারিখ থেকে আম সংগ্রহ শুরু করেছি। স্থানীয় জাতের আমগুলো 9 মে, গোবিন্দভোগটা 11 মে, 22 তারিখ হিমসাগরটা মূলত সাতক্ষীরার সবচেয়ে প্রসিদ্ধ আম। অসাধু উপায়ে বাজারজাত করার চেষ্টা করে সেগুলোকে ব্যাপক পরিমাণে ধরে, জব্দ করে, নষ্ট করে আইনের আওতায় নিয়ে আসছি। তো আমরা চেষ্টা করছি যে সারা দেশের মানুষ যেন সাতক্ষীরার যে আম, সুমিষ্ট আম, আর্লি ভ্যারাইটি আগে আসে, সেই আমটি যেন বিশুদ্ধভাবে, একবারে কেমিক্যাল মুক্তভাবে পেতে পারে। তো সেই বিষয়টা আমাদের প্রচারণা বা সার্বিক সমন্বয় কার্যক্রম চলমান রয়েছে। ভাইয়া, বর্তমানে তো আমের সিজন চলছে, তো আপনি এখন কি আম ভাঙছেন? আমি কেবল হিমসাগর আম ভাঙা শেষ করলাম, এরপরে ল্যাংড়া আর আম্রপালি আম ভাঙছে। আর কি কি আম আছে সাতক্ষীরায়? আর মল্লিকা আম আছে, আম মল্লিকা, তারপরে গোপালী ধোপা আম আছে, এই সবই আম আছে। আমরা প্রথম ডিসি স্যার, উনি 9 তারিখ থেকে গোবিন্দভোগ আম ভাঙার ডেট দিয়েছিলেন। তারপরে আমরা গোবিন্দভোগ আম ভাঙেছি এবং সাথে আঠির অন্য আম ভাঙেছি। তারপরে হিমসাগর আমের ডেট দিয়েছিলেন 22 তারিখ থেকে। আমরা 15 দিনের মতো হিমসাগর আম ভাঙেছি। এখনও অনেকের হিমসাগর আম আছে, আমারও কিছু আছে। এখন কেবল আমরা ল্যাংড়া এবং আম্রপালি ভাঙার কাজ করছি এবং আশা করা যায় এখনও 10-12 দিন এই আম্রপালি এবং ল্যাংড়া আম ভাঙব। ভাইয়া, আসলে আম ভাঙার শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কয় মাস আম বেচা কেনা করতে পারেন?
আমরা কাঁচা আম টকের জন্য ওইটা 20 দিনের মতো আম ভাঙার সুযোগ পাই। সে আমটা ঢাকায় টক খাওয়া আচার এসব কাজে ব্যবহার হয়। আর পাকা আমের জন্য ডিসি স্যার সাতক্ষীরার প্রশাসন অনেক কড়া, এখানে ডেট দেয়, উনি ডেট দিয়ে দেন নির্দিষ্ট ডেট, তার আগে কেউ যদি ভাঙে তাহলে সেগুলো আম ট্রাক দিয়ে নষ্ট করে দেন। এই জন্যেই আমরা আম পরিপক্ক হলে আম ভাঙি এবং সব মিলায়ে পাকা আমের জন্য 2 মাসের মতো টাইম পাই মোটামুটি। আর টোটাল যদি আপনি আমের কথা বলেন তাহলে কাঁচা আম পাকা আম মিলায়ে প্রায় 3 মাস আম পাওয়া যায় সাতক্ষীরার আম। ভাইয়া কিভাবে বুঝবো যে সাতক্ষীরার আম ভালো বা হিমসাগর আম কিভাবে চিনবো? এই দেখেন সাতক্ষীরার হিমসাগর ফোটা ফোটা আছে, আমের কালারও সুন্দর আছে। এটা বাজারে প্রথম যে ভালো আমটা পাওয়া যায় সেটা মনে করবেন এটা সাতক্ষীরার আম। এর চেহারা দেখে এবং প্রথম অন্য জায়গার আম এত আগে ওঠে না, সাতক্ষীরার হিমসাগরটাই আগে ওঠে, সেই হিসাবে আপনি চিনবেন যে এটা সাতক্ষীরার আম। আচ্ছা ভাইয়া, আপনি তো বললেন যে বিভিন্ন ধরনের আম আপনি চাষ করেছেন, তো আপনি হিমসাগর আম বাজারে কত টাকা কেজিতে বিক্রি করছেন? আমি হিমসাগর আম বাজারে 75 থেকে 80 টাকায় বিক্রি করছি কেজি, প্রতি কেজি 75 থেকে 80 টাকায়। আচ্ছা, আর ল্যাংড়া আম কত দামে দিচ্ছেন? ল্যাংড়া আম 70 থেকে 75 টাকা। তাছাড়া যে আরো অন্যান্য আম আছে সেগুলো কেমন দামে দিচ্ছেন? গোবিন্দভোগ আমটা আর আঠির আম, গোবিন্দভোগ আম 65 টাকা মতো বিক্রি করেছিলাম, এভারেজ 65। মোটামুটি এবছর হিমসাগর আমের চাহিদা বেশি এবং হিমসাগর আমের দামটাও একটু বেশি। ভাই আপনি তো এত বড় একটা আম বাগান করেছেন, এখানে আপনি লোক খাটাচ্ছেন, তো মাসে আপনার কেমন ব্যয় হচ্ছে? আমার দিন প্রায় 10 থেকে 15,000 টাকা খরচ হয় লোকের পেছনে দিনে। জি, সেই হিসাবে মাসে 3 থেকে 4 লাখ টাকা খরচ হয় চুনবাবু। এর থেকে আয় কেমন হচ্ছে? আমি সারা বছর এভারেজ এই 20 বছর আম চাষ করি। 2 বছর আমার আমে লস হয়েছে, একবার আম পান ঝড় এসে আমার ওই বছর 10 লাখ টাকা লস হয়েছে, আর গত বছরও একটু লস হয়েছিল, আমের দাম পাইনি। তবে বেশিরভাগবার এভারেজ 10 লাখ 12 লাখ টাকা আয় হয়, সব খরচ বাদ দিয়ে 10 থেকে 12 লাখ টাকা ইনকাম করি। তবে এই বছর আশা করতেছি যে আমের দাম যদি বেশি হয় এরকমই থাকে এবং ঝড় যদি না আসে হয়তো আরও বেশি লাভবান হব। তো ভাই আপনার কি মনে হচ্ছে যে আপনি কি আম বাগান করে কি লাভবান হচ্ছেন? জি, আমি তো আম বাগান করে লাভবান হচ্ছি, আমার সংসার চালাই, ছেলের ভালো স্কুল ইংলিশ ভার্সনে পড়াই। তারপরেও আমি এই 15-20 বছর আমের চাষ করে চাকরি করে মনে করেন সাতক্ষীরা শহরে জমি কিনে বাড়ি করতেছি, 5 তলা প্ল্যানের বাড়ি। মোটামুটি 1-1.5 কোটি টাকার সম্পদ আমি সঞ্চয় করেছি এই আম বাগান করে। ভাই এই আম বাগান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আমার আম বাগান নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা নাই। আমি যেভাবে চাষ করে যাচ্ছি, একটা আম বাগান শেষ হচ্ছে আবার নতুন করে শুরু করছি, আবার বছর আসতেছে আবার শেষ হচ্ছে, এইভাবে আমার পরিকল্পনা, যতদিন আমি সুস্থ থাকবো এইভাবে আম চাষ করব, এটাই আমার পরিকল্পনা। বাহ, খুবই চমৎকার ভাই, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সারা দেশে মানুষ অধীর অপেক্ষায় থাকে সিজনাল ফল আমের জন্য, বিশেষ করে সাতক্ষীরার আম। আজ সারাদিন আমরা আবু সুফিয়ান ভাইয়ের হিমসাগর আম বাগান ঘুরে দেখলাম। তিনি খুবই চমৎকার করে আম বাগান করেছেন। বাংলাদেশের অন্যান্য জেলার কৃষকদের মতো সাতক্ষীরা জেলার কৃষকরাও কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আম চাষের মাধ্যমে। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছে আমি হুমায়ুর রহমান সোয়া, আরটিভির নিয়মিত আয়োজন কৃষি অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই এনার্জি ব্যাংক। আপনারা যারা সকল কৃষক এবং খামারি আছেন, আপনারা আপনাদের সফলতার গল্প তুলে ধরার জন্য যোগাযোগ করতে পারেন আরটিভির পর্দায় এই নম্বরে 01878184077। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো এক সকল কৃষক বা খামারির সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরটিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।